আমি আব্দুল করিম চৌধুরী ইসলামপুরের বিধায়ক এমএলএ ইসলামপুরের বহুদিন ধরে আমি এমএলএ হিসাবে ইসলামপুরে উত্তর দিনাজপুরে মানুষের সেবা করে আসতেছি। 1969 সালে আমি প্রথম নির্বাচিত হয়েছিলাম। তখন আইএনডিএফ পার্টি এটা টিকিট দিয়েছিল আমাকে, নতুন দল। তখন আমি কংগ্রেস টিকিট পাইনি। তখন আইএনডিএফ হিসাবে আমি জিতেছিলাম 1969 সালে 1969। আর তারপর থেকে 71-এ কংগ্রেসে আসলাম, কংগ্রেসে জিতলাম। মিড টার্ম পোল হলো, আবার মিড টার্ম পোল হলো 72-তে, সেটাই কংগ্রেসে জিতলাম মিড টার্ম পোল। তারপর 77-এ আবার নির্বাচন হলো, তখন কংগ্রেস টিকিট আমাকে দেয়নি, তো নির্দল লড়লাম। নির্দল হিসাবে জিতেছিলাম বহু ভোটে। 77 সালে জিতলাম। তারপর 82 সালে আবার আমাদের গনি খান চৌধুরী প্রয়াত, উনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন বলে উনি আমাকে কংগ্রেসে নিয়ে আসলেন। 82 সালে আবার জিতলাম কংগ্রেসের টিকিট নিয়ে। এরকম করে আমি জিতে আসতেছি বরাবরই। কংগ্রেসে জিতলাম 5 বার, একটা আইএনডিএফ, একবার एनडीपी के नाम बाई इलेक्शन, और 4 बार कांग्रेस, तृणमूल कांग्रेस, 5 बार कांग्रेस, 1 बार आईएनडीएफ, 1 बार बाई के नाम बाई इलेक्शन, और 4 बार तृणमूल कांग्रेस ममता बनर्जी দলের। আমার এইটা পরিচয়। দীর্ঘ দিন ধরে আমি মানুষের সঙ্গে আছি, পাবলিকের সঙ্গে, জনগণের সঙ্গে। মানুষের বিপদ থেকে উদ্ধার করাটাই আমার বেশি কর্তব্য মনে করছিলাম। জানি না কেমন করে আল্লাহ তাআলা বা ঈশ্বর আমাকে এরকম লাগাই দিয়েছিল যে আমি মানুষের জন্য পড়ে থাকতাম, মানুষও আমাকে চাইছিল। ওরাও আমাকে জিতেছে, 11 বার জিতেছি আমি, 11 বার এমএলএ হিসাবে আমি জিতে এসেছি। যেটা আমার মনে হচ্ছে যে সারা ভারতে 11 বারের কোন রাজ্যতে 11 বার এমএলএ নেই। পশ্চিমবাংলা তো নেই, পশ্চিমবাংলা বিধানসভায় আমি একাই আমি বিধানসভার সিনিয়র মোস্ট এমএলএ। 69-এর এমএলএ বর্তমানে বিধানসভায় কেউ নেই আমাদের পশ্চিমবাংলা বিধানসভায়। তখন আমি যে এখন সিনিয়র মোস্ট, আমি সেই হিসাবে একটা সিনিয়র মোস্ট নেতা হিসাবে 11 বার এমএলএ হিসাবে আমি মানুষের কাজ করি, মানুষের কাজ থেকে বিরক্ত হইনি। মানুষ তো আমাকে ছাড়তে চায় না। আমার ইসলামপুরের হোক কি চোপড়ার হোক কি গল্পগুলোর মানুষ হোক, এই উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে জেলার সকলেই আমাকে অত দোয়া আশীর্বাদ দেয় যে আমি বলবো কি। ওরা বলছে আমাদের আয়ু আপনাকে লেগে যাক চৌধুরী সাহেব, কিন্তু আপনি আমাদের দেখাশোনা করেন। ইসলামপুরের শহরের মানুষ তাই বলে, বাবু আমাদের আয়ু আপনার কাছে আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি ইসলামপুরকে যেরকম শান্তিতে রেখেছেন সেইভাবে আপনি শান্তিতে রাখেন। ইসলামপুরটা শান্তিতে আছে শুধু আপনার জন্যই আছে। আপনি যে দেখাশোনা করছেন বলেই আমরা সব সন্তুষ্ট আছি।
কোন রকম অত্যাচার অন্যায় কিছু হতে দিচ্ছেন না। আপনি আমাদের একটা ভালোবাসেন না। আপনি নিজেকে পাহারাদার বলছেন আমাদের জন্য। আপনি পাহারাদার হিসাবে যেভাবে কাজ করতেছেন আমরা খুব পছন্দ করি। এই জন্য সকলে আমাকে ওরাই ওর নিজের আয়ুর আমাকে দিয়ে দিচ্ছে। আমি বলছিলাম তো বাবা আইন আমি করবো কি, ও তো যদি আমার শরীর না চলে তখন সক্ষম না থাকে কেমন করবে। না বাবা আমাদের আশীর্বাদ আছে, আমাদের দোয়া থাকবে, আপনি করিম থাকবেন। কি শহরের মানুষ হোক কি গ্রামের মানুষ হোক সবাই। এই জন্যে একটা মানুষের সঙ্গে আমার সম্পর্ক এরকম গড়ে আছে যে কারো দুঃখ, কারো কষ্ট, কারো অসুবিধা, কারো কোন রকমের ঝামেলা বিপদ আমি দেখতেই পারি না। যদি প্রশাসন ভুল করে থাকে প্রশাসনকে আমি ছাড়ি না। যদি আমাদের এমএলএ মন্ত্রী বা সংগঠনের লোকেরা কেউ কিছু করে আমি ওদের ছাড়ি না, মাফ করি না। এইরকম আমি ওরা মনোভাব রাখি, যেটা সংগঠনের লোক হোক কি প্রশাসনের লোক হোক, কাউকে আমার কাছে আমি ক্ষমা করি না যদি কেউ অন্যায় করে থাকে। এটাই জন্য আমি মানুষের কাছে যে বলতো আমি মনে করতেছি যে আমি কিছু করলাম মানুষের জন্য। একটা বেসাহারাকে, একটা অসহায় লোককে আমি মদত করলাম, সেটা মনে করলাম যে না কিছু মদত করলাম আমি। এটাই আমার সন্তুষ্ট, আমি সন্তুষ্ট এটাই তো হয়ে যাই। এই জন্য আজকে আমি বলতে চাই যে আজকে সারা পশ্চিম বাংলায় আমরা একটা লোকের মধ্যে একটা ভালো পরিচয় দিয়ে দিয়েছে কি না, করিম চৌধুরী একটা এমএলএ আছে যেটা মানুষের জন্য কাজ করে আসে। শুধু আমি আমাদের উত্তর দিনাজপুর না, সব জায়গায় এই যে কোঠা আছে, সব জায়গায় পশ্চিমবাংলার সব জেলায় আমার নামটা জেনে নিয়েছে যে করিম চৌধুরী ইসলামপুরের আছে। 56 বছর ধরে আমি আছি এখানে। তো এখন ব্যাপারটা আছে যে সামনে গেল আমাদের লোকসভা নির্বাচন চলছে পশ্চিমবাংলা নয় সারা ভারতে। লোকসভা নির্বাচনটা হলো ভারতের সরকার গড়ার নির্বাচন, ভারত সরকার। এই ভারত সরকার নির্বাচনটা হচ্ছে এবার আমাদের সারা ভারতীয় নির্বাচনটা হচ্ছে, সব জায়গায় নির্বাচনকে ধাপে ধাপে হচ্ছে, ধাপে ধাপে হচ্ছে। আমাদের ইসলাম পশ্চিমবাংলায় 7 বার দিয়ে দিয়েছে, 7 বারের নির্বাচন আমাদের এখানে হচ্ছে। এখানে 7 দফা 7 ফেজ নির্বাচন লোকসভার। 3টা ফেজ হয়ে গেল, কুচবিহার, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার একটা ফেজ, তারপর দার্জিলিং, তারপর রায়গঞ্জ, বালুঘাট সেকেন্ড ফেজ, তারপর থার্ড হয়েছে গতকাল 7 তারিখে, কালকে গতবার কালে হয়েছে মালদা, দক্ষিণ মালদা, উত্তর মালদা, আবার মুর্শিদাবাদ, জঙ্গিপুর। থার্ড ফেজ হয়ে গেল। এখন 4th ফেজ আবার হবে 13 তারিখে, তারপর হবে 20 তারিখে, তারপর আবার 26 তারিখে নাকি, তারপর 1 তারিখে। এই 4টা ফেজে আছে। এই 4টা ফেজের মধ্যে 32টা এমপি আমাদের হবে। 32টা এমপিকে নির্বাচিত করতে হবে। এখানে 10টা হয়ে গেল অলরেডি। এই 3 ফেজের মধ্যে 10টা নির্বাচন হয়ে গেছে, যার কাউন্টিং হবে 4 তারিখে একসঙ্গে। সকল যত আছে আমাদের ভারতের নির্বাচনের কাউন্টিং পশ্চিমবাংলা সহ, তো 4 তারিখটা হবে। এই জন্য আমাদের 3টা তো এখানে হয়ে গেছে। এখন 4টা ফেজে যে নির্বাচন হচ্ছে, সেই 4টা নির্বাচনের মধ্যে আমাদের কয়েকটা জেলা পড়ছে। সেই জেলাগুলো এইখানে জেলা হলো আমার কয়েকটা, এইগুলো জেলা হয়েছে আমাদের উত্তর বাংলার থেকে নিয়ে, আর মুর্শিদাবাদ, মালদা নিয়ে। তারপর আমাদের বাকি 42টা সিটের মধ্যে 10টা বাদ দিলে 32টা হচ্ছে। এখন 32টা এমপি আবার হবে সব জায়গা থেকে। এখানে আমাদের দল মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নিজের পছন্দের, নিজের স্যাটিসফ্যাকশনে
ভালো লোক চুনে বেছে কাকে দিলে ভালো হবে, কাকে দিলে কাজ করবে, কে পার্লামেন্টে ভালোভাবে ফাইটটা করে দিতে পারবে, এইভাবে দিয়েছে সব সিলেকশন করে। এই সবটা আমাদেরই নির্ভর, আমরাই তৃণমূল কংগ্রেসের এই দলের উপর। মমতা ব্যানার্জি কোনো জোটে যায়নি, কংগ্রেসকে জোটে নেয়নি, সিপিএমকে জোটে নেয়নি, জোট করলো না, বলল না আমি জোট করবো না। আমার পার্টিটা এরকম আছে যেটা পার্টি বহুদিন ধরে সংগ্রাম করে বামফ্রন্টকে সরিয়েছি আমরা। বামফ্রন্টকে সরানোর পর আমরা এখন মমতা ব্যানার্জি এটাই চিন্তা যে সংগঠন এখন পুরোপুরি মানুষের ভরসা তৃণমূল কংগ্রেসেই। মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীকে সবাই মানে আছে, মুখ্যমন্ত্রী বলতে লোকের আস্থা ভরসা আছে যে অন্য দলের আর কোন নেতা পর নাই এরকম টাকা খরচ করে বা ভয় দেখে বা অত্যাচার করে জুলুম করে যদি কিছু করে অন্য জিনিস, কিন্তু লোকের অন্তর থেকে লোক চায় মমতা ব্যানার্জিকেই। মমতা ব্যানার্জিকে সবাই পছন্দ করে। মমতা ব্যানার্জি কেন পছন্দ করে? মমতা ব্যানার্জিকে পছন্দ যে বছর থেকে উনি ক্ষমতায় আসতেন 2011 সাল থেকে, আর 2000 আজকে আমাদের 24, এই 13 বছরে যদি উনি যেভাবে মানুষের কল্যাণের জন্য, মানুষের উন্নয়নের জন্য, মানুষের ভালোর জন্য বিভিন্ন রকমের প্রকল্প নিয়েছে, যে কোনো ক্ষেত্রের মানুষ, কোন শ্রেণীর মানুষ বাদ না যায়। অত ভালো সিদ্ধান্তগুলো উনি নিয়েছিলেন এই প্রকল্পের মাধ্যমে, বিভিন্ন রকমের প্রকল্প ফর দি ডেভেলপমেন্ট অফ দি পিপল অফ দি স্টেট। সব দিকে আমাদের মহিলাদের জন্য করেছে। আইসিডিএসের মাধ্যমে ওইটাকে নাম কন্যাশ্রীটা করেছে, লেখাপড়ার মাধ্যমের জন্য, বিভিন্ন রকমের শ্রমিকদের জন্য, ক্ষেত মজদুরদের জন্য, সব রকমের বিভিন্ন রকমের প্রকল্প যেটা কোন রাজ্যে কোন মুখ্যমন্ত্রী ভাবতে পারেনি। মমতা ব্যানার্জির চিন্তা ভাবনাটা শুধু এই মানুষের সেবাটাই কি মনে কোন প্রকল্পের মাধ্যমে আমি মানুষের সেবা বা পরিষেবা পৌঁছাতে পারি, তাকে সন্তুষ্ট করতে পারি, তাকে ভালো লাগতে পারি, ওর কাছে এটাই চিন্তা। আমি ছিলাম ওনার সঙ্গে 20 বছর, 2000 সাল তো ওনার সঙ্গে ছিলাম। তার আগেও আমার জানা ছিল কংগ্রেস উনি ছিলেন, আমিও কংগ্রেসের। উনি কংগ্রেস থেকে বেড়ে গেলেন, তো আমিও চলে আসলাম সঙ্গে ওনার। কারণ যদি ওনার সংগ্রামে একটা ভালো একটা অ্যাটিটিউড ছিল মানুষের জন্য। এখানে সিপিএম এর রাজত্ব চলছিল, সিপিএম এর রাজত্বকে উনি একদম সরিয়েছিলেন। মানিক কোথায় নাকি সংগ্রাম করে জেলে যায়নি, ফেটে দিয়েছে পুলিশ মারতার করে ওকে রেড রোডের পর। এইগুলো পুলিশের পর পুলিশ অত্যাচার করছিল, এরকম পুলিশকে দিয়ে মারামারি করছিল মমতার পর। মস্তানরা ছিল, কিছু লোক মাথা চার ফাটিয়ে দিল মমতার মধ্যে। এইগুলো সংগ্রাম করেছে ও, আর তারপরই বামফ্রন্টকে এখান থেকে বিদায় দিল। কি আর মানুষ পছন্দ করে নিল, কেন মমতা ব্যানার্জি আমাদের সত্যিকারের নেতা, পছন্দ করে নিল, অ্যাকসেপ্টেড। শি ইজ দ্য মেইন, শি ইজ দ্য রিয়েল লিডার অফ দি স্টেট, এই বলে ওনাকে নিয়ে নিল, গ্রহণ করে নিল। আর পশ্চিমবাংলাকে দিল 2011 সালে। আর 2011 সালে মমতা আজ পর্যন্ত এরকম করে কাজ করছে, স্যাটিসফ্যাকশন টু দ্য পিপল ফর অল সেক্টর, ইন অল সেক্টর অফ দি পিপল। এখানে কোন শ্রেণী ভাগ নেই, কোন রকমের জাত পাত ধর্মের ব্যাপার নেই, কোনো কিছু নেই। যেরকম সরকারকে সাংবিধানিক মোতাবেক চলা হচ্ছে, ঠিক ওইরকমই চালিয়েছেন উনি। সাংবিধানিক হিসাবে তারা চালিয়ে চলে আসতেছেন, গণতন্ত্র হিসাবে চালায় আসতেছেন। কোন রকমের বদমাশি, অত্যাচার, জুলুম, অন্যায়
বুথ ক্যাপচার বদমাশি করে খোঁড়াখুড়ি করে এগুলো করা উনি নির্দেশ কারণ দেয়নি, যদি কেউ করে থাকে অন্য বিবার। বাট there was no instruction from my leader মমতা ব্যানার্জি। পুলিশ যদি কোনো জায়গায় পুলিশ যদি কোনো জায়গায় হস্তক্ষেপ করেনি, কিছু করেনি, তা পুলিশের গাফলতি মমতাজি ধরেছে। নো, পুলিশ হ্যাজ টু গিভ জাস্টিস টু the people। কোনো যদি এফআইআর হয়, কোনো কিছু হয়, পুলিশ মাস্ট ইন্টারফেয়ার। মমতা ব্যানার্জির তরফ থেকে এটা ছিলই। এই জন্য আজকে আমাদের সারা পশ্চিমবাংলায় যে নির্বাচনটা হচ্ছে, আমাদের এখানে 3টা হয়ে গেল। আমি শুধু প্রজেক্ট করছি মমতা ব্যানার্জিকে, মমতা ব্যানার্জির মাথাটা উঁচু রাখার জন্য পশ্চিমবাংলার এই যে সমস্ত মানুষকে আমি বলবো, জনগণকে, যে এই যে দুটো নেতা দিল্লির আছে, যে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আর অমিত শাহ, শ্রী অমিত শাহ আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, দি হোম মিনিস্টার, এরা দুজনে আরো সবার বড় নতুন আছে, নাড্ডা আর কত আছে, সবাই এরকম ঝাঁপে পড়েছে পশ্চিমবাংলাকে, কি না কি করবে এরা। কিন্তু মানুষ তো মমতার সঙ্গেই আছে, যার জন্য মমতা ব্যানার্জি একটাই লড়াই চলে আছে তৃণমূল সংগঠনটাকে নিয়ে, একটাই লড়াই আছে। The only chief minister, lady chief minister of West Bengal, the only lady chief minister in India, পুরো ভারতে কোনো লেডি মহিলা মুখ্যমন্ত্রী নেই। যত বড় যাদের যাদের নেতাদের সঙ্গে লড়াই করতেছেন উনি, যাদের লড়াই নেতারা নরেন্দ্র মোদী আর অমিত শাহ, যাদের নেতা আছে, অত্যাচারী আছে এরা, ওদের সঙ্গে মমতা ব্যানার্জি লড়াই করতে যে একাই। সিপিএম এর সঙ্গে রাখেনি, কংগ্রেসকে রাখেনি, কারণ সিপিএম কংগ্রেসকে জোটে কমকে রাখবে, ওদের তো কোনো ফুটিং নেই, জমির উপর পা নেই ওদের। এখন ওদের কি আমি নিজের ঘাড়ে পড় না, তারপর 4টা সিট দেবো, তারপর 5টা সিট দেবো? কেন এগুলো করতে যাবো আমি? মানুষ আমাকে তৃণমূল বলে আমার জোড়া ফুলে ভোট দিয়েছে, আর এখন জোটে বলতে ওদের নিয়ে আমি বোঝাই দেবো, বলে তোমরা হাত ছাপে ভোট দাও, তোমরা হাত তুলে ভোট দাও। কেমন করে বলতে যাবে আমাদের নেতারা, আমার এমএলএরা? সব এমএলএ তো আমাদেরই। এই এমএলএ আমাদের আছেন যে তারা জিতেছে তৃণমূল কংগ্রেসের নামে, যারা জোড়াপুরে জিতে এসেছেন, তারা এখন কেমন করে বলবেন যে অমুককে আপনারা হাত ছাপে ভোট দেন, অমুককে আপনারা কচেরি হাতে ভোট দেবেন? কেমন করে বলতে যাবেন? মমতা কত ভালোভাবে চিন্তা ভাবনা করে দিয়ে ঠিক করেছে যে না, আমি জোটে করলে আমাকে কেমন করে, আমি কোন এমএলএ কে কি বলবো যে আপনার হাত ছাপে ভোট দিতে হবে, আর হাতকে চলে। এই জন্য উনি জোটে গেলেন না, না সিপিএম কে রাখলো, না কংগ্রেসকে রাখলো, কাউকে রাখলো না। আচ্ছা, আপনার এইরকমই চলে আসছে মমতা ব্যানার্জি। এখন কংগ্রেসের ভিত নেই, না সিপিএম এর ভিত নাই, ওরা গড়তে চলে গেছে। এখন গড়তে হতে কিন্তু আপনারা আমাদের যে অনেক দাঁড় করে, যে ক্যান্ডিডেট সব জায়গায় দাঁড় করে দিয়েছে কংগ্রেস আর সিপিএম, এখন আপনি বলে যে আমি দাঁড় করে দিয়েছি, এখানে আমার উত্তর দিন আপনার দাঁড় করে দিয়েছে ওইটা একটা ছেলে, বাচ্চাটাকে ভিক্টরকে নাম করে, ওর নাম আলী ইমরান রামস বাচ্চা, ওকে রায়গঞ্জ কেন্দ্র থেকে দাঁড় করে দিয়েছে। ওখানে দীপা মুন্সি আছে, সে দাঁড়ালো না, মহেশ সেনগুপ্ত সে দাঁড়ালো না, আর দাঁড় করে দিল ওই বাচ্চাটাকে, যেহেতু মুসলমান আছে, একটা মুসলমান ভোট ভাগ করবে আর তৃণমূল হারবে, এটাই বলে। তো এটা আমি বলছিলাম যে আমাদের মুসলমানদের লোকগুলোকে, কে মুসলমান, আমরা ভিক্টরকে কি মুসলমান বলে ভোট দিবেন, তাকে আপনি পাক্কা মুসলমান হয়ে যাবেন? এখন কি আপনি মুসলমান নয়? আমি লোকগুলো বলছিলাম, আমি এখানে যারা হিন্দু ভাইরা আমাদের বিজেপিকে ভোট দিচ্ছে, আমি বুঝতে বললাম যে আপনাকে বিজেপিকে ভোট দিলে কি আপনারা হিন্দু হয়ে যাবেন? আর বিজেপিকে হিন্দু নাম, বিজেপিকে ভোট না দিলে আপনি হিন্দু থাকবেন না? এইগুলো যুক্তি আমাকে দিতে হয়েছে। আমি বলেছি যে এইগুলো ব্যাপারটা রাজ্য ক্ষমতার লড়াই আছে, এটা
ক্ষমতা ধরা লড়াই, এটাতে কংগ্রেস আর সিপিএম মদত করতেছে বিজেপিকে ভোট ভাগ করে ওদের জেতাবে। তো এটা যে আমি যে বিশ্বাসটা যে আছে ধর্মের নামে, ওই যে বিজেপিকে বললাম যে বিজেপি করলেই হিন্দু না, বিজেপি না করলে হিন্দু না, এই মুসলমানকে ভোট দিলেই মুসলমান, নাহলে মুসলমান না, এইগুলো কি নাম কি বলছে যে বিশ্বাস থেকে, ফেথ থেকে, বিলিফ থেকে সরে যাওয়া উচিত আমাদের। এটা ধরা উচিত না যে আমি হিন্দু আছি এই জন্য বিজেপিকে ভোট দেবো, আমি মুসলমান আছি মুসলমানকে ভোট দেবো, এটা ভুল আমাদের লোকেদের মধ্যে ঢুকে গেছে। এটা ক্ষমতার দখলের লড়াই। এটা দলগুলো একটা দল আছে, সাংবিধানিক দল, সেই দল অত ভোট আমাদের আছে, আমাদের অত পার্টি করতেছি, অমুক দখল অমুক জায়গায় অত ভোট পেয়েছি, এটা জায়গার কি দরকার ছিল? তো বরাবর আপনারা করে আসছেন তো ভাই, কিন্তু এক্সিস্টিং পজিশনে আপনাদের কিছু নেই তো। এখন আমি ওইটা বলছিলাম যে আর কংগ্রেস তো দফন হয়ে গেছে, সিপিএমও দফন হয়ে গেছে, ওদের মাটির তোলায় চলে গেছে। ওদের যদি খুঁড়ে বের করতে যান তাহলে ও খুঁড়ে বের করলে কংগ্রেস সিপিএম বেরোবে না, ওখানে বিজেপি বেরোবে, কুমির মাছ। ওখানে খুঁড়ে বেরতে গেলে ওখানে কংগ্রেস সিপিএম বেরোবে না, বেরোবে কুমির মাছ। এই যে মাছ ভটকা ভটকা দাঁত আছে সব খাই নেবে বিজেপি। এই জন্য কংগ্রেস দিকে ভোট দেওয়া, সিপিএম কে দিকে ভোট দেওয়া, লোককে ভোট দেওয়া, একেবারে বিজেপিকে সমর্থন করা হচ্ছে আপনাদের। 10টা ভোটে আমার লোকটা এমপিটা হারিয়ে পারে, 100টা ভোটে আমার একটা এমপি হারিয়ে পারে, 500টা ভোটে আমার এমপি হারিয়ে পারে। এই আপনার ভোট ভাগাভাগির জন্য। আপনি আমাদের পশ্চিমবঙ্গের জনগণ 11 কোটি মানুষ, যার মধ্যে 4.5 কোটি 5 কোটি মানুষ আমাদের ভোট দিবে, ভোটার আছে, সমস্ত পরিবার যা আছে তাদের। এই তাদের সব আমার আনন্দ আছে যে মমতা ব্যানার্জিকে আমাদের টিকিয়ে রাখতে হবে, তার মাথা উঁচু রাখতে হবে। এই মাথা উঁচু রাখার জন্য 42টা সিটে মমতা ব্যানার্জি 42টা সিটেই জিতালে ভালো। আমাদের মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেওয়া উচিত ব্যাপারে যে আমাদের মানুষের জন্য ইন্সপায়ার করেছে। আপনারা দেখেছেন কি আমরা কত প্রকল্পগুলো নিয়ে যা কাজগুলো করেছে পশ্চিমবাংলায়, সে প্রকল্পদের কত নাম আছে, একেবারে ইউএনও নাম চলে গেছিল এই কন্যাশ্রী ব্যাপারটা। কিন্তু মমতাকে বাজার সার্টিফিকেট দিয়ে থেকে ইউ আর দ্য অনলি লিডার ফ্রম ওয়েল ইন্ডিয়া যে মানুষের জন্য বা মহিলাদের জন্য চিন্তা করেছে। কত বড় বড় বিল ক্লিন্টনের স্ত্রী এসেছিল ধন্যবাদ দিতে যে মার্কসিস্ট পার্টির মতো আপনি লোকটাকে ধরা দিলেন। ব্রিটিশ প্রাইম মিনিস্টারের লোক এসেছিল এখানে, আপনারা ব্রিটেন প্রাইম মিনিস্টার ওই বলছে যে আপনারা বহুত বড় কাজ করেছে। তো মমতা ব্যানার্জি তো সাহসিক নেতা, সারা পশ্চিম বাংলার মানুষ ওনাকে অ্যাকসেপ্টেড করে নিয়েছে। এখন এরা বাঁকান ঢুকে কিছু লোক যারা অস্তিত্ব হারিয়ে ফেলেছে তবুও অস্তিত্ব বাড়ানো, ঠিক আছে তখন এমএলএ যখন ইলেকশনে তখন অস্তিত্ব দাঁড় করান না, যখন পঞ্চায়েত নেমেছে তখন দাঁড় করান না। এখন তোর ভারত গোড়া নির্বাচনে আপনারা এখন আসতেছেন, এখানে তো আবার বিজেপিকে ঢুকাবেন ভারত সরকারে। বিজেপি তারা ভারতে শুনতেছি সব জায়গায় সব রাজ্যতে বিজেপির আর সমর্থন আর লোক নেই, সমর্থনে বিজেপির সমর্থনে আর অন্য রাজ্যতেও আর সমর্থন নেই। এখানে আপনারা এই ভোট ভাগ করে কংগ্রেস আর সিপিএম ভোট ভাগ করে আপনারা বিজেপিকে এগিয়ে দেবেন না। আগে 42টা সিটে মমতা ব্যানার্জি যেতে চায় তো ভালো আছে, নাম হবে মমতা ব্যানার্জি, মাথা উঁচু করেছে ঢুকটুকে পার্লামেন্টে। এই অমিত শাহ আর মোদীর তারা মানবে যে না ইউ আর রিয়েল লিডার অফ ওয়েস্ট বেঙ্গল, মানবে। এই মমতা ব্যানার্জি আজকে আমরা বলতেছি বাংলার দিদি সবাই বলেছিল, আমি দেখলাম যে মমতা ব্যানার্জি বাংলার দিদি শুধু নাম, আমাদের বাংলার মাদার অফ বেঙ্গল। যে সমস্ত লোককে নিয়ে চলছেন উনি, that she is known as the mother of Bengal। আপ যদি এখানে থেকে 42টা সিট নিয়ে উনি যান দিল্লিতে,
তাহলে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সবাই মিলিয়ে ওনাকে করবেন যে মমতা ব্যানার্জি আপনি আসেন, আপনি থাকবেন না, ইউ উইল বি দি মদার অফ ইন্ডিয়া। জোটে নিয়ে নেবেন ইন্ডিয়ার জোটে। সবাই এরা বলবে, যত নেতারা আছে তারা পাওয়ার সবাই বলবে যে মমতা ব্যানার্জি জ্ঞানটা নিয়ে আসছেন, খুব বিরাট ব্যাপার, তো আপনি কামাল করে দিয়েছেন, আপনাকে অ্যাকসেপ্ট করছি আমরাও একটা লিডার, আসেন আপনি, আপনাকে আমরা ইন্ডিয়ার জোটে একটা হেডে রাখবো, মাথায় রাখবো। আর শিউড বিধি মাদার অফ ইন্ডিয়া, এখন মাদার অফ বেঙ্গল আছে তো মাদার অফ ইন্ডিয়া হয়ে যাবে। এই জন্য আমি বলছি যে আমি বিশেষ করে ইসলামপুর থেকে করিম চৌধুরী বরাবরই মানুষের কাজ করে আসতে চাই, ওইটাই বলতেছি। এই জন্য আমি আপনাদের কাছে ওইটা বলতেছি যে মমতা ব্যানার্জিকে সামনেবার আপনাদের জেতাতে হবে। সমস্ত যত এমপি সিট আছে সব জায়গায়, যে কংগ্রেস হোক কি সিপিএম হোক কি ওই আইএসএফ নাকি এগুলো দাঁড়িয়েছে ভোট ভাগ করার জন্য, ওগুলো আপনারা যাবেন না, ও তো পায়ে দিবেন না, একদম দিবেন না পায়ে দিবেন। সোজা আপনারা মমতা ব্যানার্জির নামে যারা দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের জোড়া পড়লে তাদের ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। আর মোদী আর অমিত শাহকে একটা ভালো জবাব দেবেন যে না, এখানে মমতা ব্যানার্জি আমার সব, আমাদের মমতা ব্যানার্জি নেত্রী, মমতা ব্যানার্জি আমাদের জন্য সব, আমরা আর কারো কথা শুনবো না। আমরা পশ্চিমবাংলাটাকে মমতা ব্যানার্জি যেভাবে সাজিয়ে রেখেছে সেই বাংলাটাকে আমরা ভাঙতে দেবো না। মমতা ব্যানার্জির চিন্তা ওইটাই, তত ভালোভাবে আমি বিভিন্ন প্রকল্প দিয়ে আমি সাজা আনলাম সে বাংলাকে, আর বাইরের লোকরা আসে পশ্চিমবাংলাকে তহস নহস করে দিবে। ওনার মন সমস্ত সাজানো বাংলাটাকে ভেঙে তেঙে দিবে। ওনার তো মুখ্যমন্ত্রী তো তৃতীয়বার মুখ্যমন্ত্রী, ওনার মুখ্যমন্ত্রী হওয়ার সাজ নাকি আমি মুখ্যমন্ত্রী হবো, আবার মুখ্যমন্ত্রী হবো, সাজ নেই না। ওনার শুধু সাজটা এটাই যে পশ্চিমবাংলাকে কেউ তহস না করেছে, অন্যরা আছে তহস না করেছে, এটাই মমতা ব্যানার্জির চিন্তা। এটা বলছিলাম মমতা যে আমি শোনাচ্ছিলাম এখানে শুনেছিলাম আমি, মমতা ব্যানার্জি বলেছিল, মমতা ব্যানার্জি বক্তব্য আমি বলিনি, আমি বলছি ওনার তরফে বলছি। একটা আমাদের গান ছিল, আমাদের রামকৃষ্ণ ঠাকুরের গান, কালী ভক্ত রামকৃষ্ণ ঠাকুর, উনি একটা গান করছিলেন মার কাছে, কালী মার কাছে, যে আমার সাধ না মিটে এলো, আমার আশা না পড়ে এলো, সকলেই পুড়িয়ে যায় মা। এইটা আছে রামকৃষ্ণ বলছিল মার কাছে, ওর কালী মাতার কাছে। আর আমাদের মমতা ব্যানার্জির সাধ তো মিটে গিয়েছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী, মানুষের কাজ করে যাচ্ছে, ওনারা আশা তো পুড়ে গেছে, যেমন চাইছেন মানুষের কাজ করছে সেটা করে গেছেন, আগে কোন সাধ নেই ওর। শুধু আপনাদের সাধটা এটাই যে মানুষকে সকলকে ভালো রাখা যায়, যে প্রকল্পের মাধ্যমে আমি কাজ করিয়ে গেছি সেই প্রকল্প কাজগুলো চলে, আর এখানে অন্য রাজ্যে ঢুকে তস নস না করে, এটাই মমতা ব্যানার্জি এটাই কাজ করতেছে। সেদিন বলতাম যে बीजेपी बोलते যে अब की बार हम लोग का होगा 400 पार, 400 দামই পাবে, মানে একটু অ্যাবসলিউট মেজরিটি হবে, ভারতের মধ্যে বিজেপির সংখ্যা বাড়বে, যে বলে ওরা বলতে যে এরকম হবে। এরকম হলে তো আপনি তো সংবিধান তো পশ্চিমবাংলাকে সব আগে ভারতের সংবিধানকে ভেঙে দিবেন। এরকম যদি ক্ষমতা আপনাদের আপনি সব জায়গায় যদি পেয়ে যান, তাহলে ভারতের সংবিধানটাকে যে তৈরি করা আছে সেটা চুরমার করে দিবেন, আর কারো কিছু শুনবেন না। এরকম করবেন যে আপনারা কি নাম, ইহাতে আমি মিটিং এ বলছিলাম, আমার খানি আগে আমার সঙ্গে মিটিং এ, এরকম ওরা সংবিধান ভাঙে দিবে, তখন কি হবে যে আমাদের পুরো পাওয়ার আছে, আমরা যা কিছু তবু সব আইন এরকম বানিয়ে দিবে
हम लोग का होगा 400 पार, 400 দামই পাবে, মানে একটু অ্যাবসলিউট মেজরিটি হবে বলে ভারতের মধ্যে বিজেপির সংখ্যা বাড়বে, যে বলে ওরা বলতে যে এরকম হবে। এরকম হলে তো আপনি তো সংবিধান তো পশ্চিমবঙ্গকে সব আগে ভারতের সংবিধানকে ভেঙে দিবেন। এরকম যদি ক্ষমতা আপনাদের আপনি সব জায়গায় যদি পেয়ে যান, তাহলে পশ্চিম ভারতের সংবিধানটাকে যে তৈরি করা আছে সেটা চুরমার করে দিবেন, আর কারো কিছু শুনবেন না। এরকম করবেন যে আপনারা কি নাম ইহাতে আমি মিটিং এ বলছিলাম, আমার কানিয়া আগাবার আমার সঙ্গে মিটিং এ এরকম সংবিধান ভাঙে দিবে, তখন কি হবে যে আমাদের পুরো পাওয়ার আছে, আমরা যা কিছু তবু সব আইন এরকম বানিয়ে দিবে। আমি বললাম कन्हैया अग्रवाल के कन्हैया अग्रवाल ऐसा आइन बना देगा, वो लोग आइन बनाएगा कि राम मंदिर एक वीआईपी मंदिर होगा, राम मंदिर में कोई छोटा मोटा आदमी नहीं घुस सकेगा पूजा करने के लिए। राम मंदिर में जो लोग बीजेपी करता है वही घुसेगा पूजा करने के लिए, और जो बीजेपी नहीं करता है वो नहीं घुसेगा। ऐसे आइन बनाएगा, तुमको भी घुसने नहीं देगा कन्हैया अग्रवाल। এটা আমি বলেছি, এটাই সংখ্যালঘুদের ব্যাপার বাদ দেন। সংখ্যালঘুর মধ্যে তো মুসলিম আছে, শিখ আছে, ইসাই আছে, আর ওই কি নাম বৌদ্ধ আছে, জৈন আছে, বাদ দেন। দেখলেন ও শিখ একটা আমাদের অফিসার ছিল, আইপিএস অফিসার, একটা নিজের ডিউটি বজায় করতে গেছিল, সেই কি সিং জয়প্রীত সিং ছিল আমাদের এসপি, আমাদের এসপি ছিল, সে তাকে বাস নেতারা বিজেপি নেতারা বলে দিচ্ছে আপনি তো খালিস্তানি। হি ওয়াজ ডুইং হিজ ডিউটি। অত বড় কোথাও অপমান করে দিচ্ছে, ডেমোরাইজ করার জন্য বলেছিল। এইগুলো এই জন্য সংখ্যালঘুদের ওরা কোনো মান সম্মান জানেও না, মন তো রাখা জানেও না, কি মুসলিম কি শিখ কি ইসাই কারফর সকলকে ওরা একদম ধিক্কারছে। এই জন্য আমি সমস্ত মানুষকে বলতেছি আমি যে আমাদের মমতা ব্যানার্জি দেবে। আপনারা দেখেন না আমাদের লক্ষ্মী ভান্ডার মমতা ব্যানার্জি করে দিয়েছে, সেটাতে প্রত্যেকটা মহিলা আমাদের এখানে কত কোটি 3 কোটি 16 মহিলা এখন পাচ্ছে টাকা, ওদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে যাচ্ছে। আর সে অ্যাকাউন্টে টাকা ঢুকতে যেত, এখন বলতে কি মা তোমার বাড়ির অ্যাকাউন্টে টাকা এসেছে, মা রান্না করতে বলতে কে টাকা পাঠিয়েছে, বলছে বাবা পাঠিয়েছে, তোমার বাবা পাঠিয়েছে, কুछ না বাবা না তো কে পাঠিয়েছে, দাদা পাঠিয়েছে, না দাদাও না তো কে পাঠিয়েছে, বলছে আমাদের বাংলার দিদি মমতা ব্যানার্জি আপনার অ্যাকাউন্টে পাঠিয়েছে লক্ষ্মী ভান্ডারের টাকা অ্যাকাউন্টে। ওরে কত আশীর্বাদ দুয়া ওই রান্নাঘর থেকে ওই মহিলার যাচ্ছে। আমি এই সব জায়গায় আমাদের মহিলারা ওইরকমই আমি বললাম দেখতে পারেন যে আমরা আগের বরাবর আপনারা নির্ভর থাকতেন, হাত পাততেন আপনারা এর কাছে স্বামীর কাছে, এখন আপনার নিজের টাকা এসে গেছে 1000 টাকা অ্যাকাউন্টে আপনার, সে টাকাটা আপনারা নিজে খরচা করছেন। এখন স্বামীটাই চাইছে আপনার কাছে 100 টাকা ধার দাও। আজকে তো মহিলারা তো বাবা ঠিক দাদা আপনি ঠিক বলছেন তো, বাবু আপনি ঠিক বলছেন তো, এরকম কি আজকে মহিলাদের একটা ডাক করে দিয়েছে। আমি সেদিন রমেশপুর করণে গেলাম, রামগঞ্জ অঞ্চলের আমাদের ইসলামপুর বিধানসভা কেন্দ্রের রমেশপুর করণেতে মহিলারা আমার সঙ্গে কথা বললো, আমরা এরকম কিন্তু আপনি টাকা পেয়ে গেছে, আর টাকা ঢুকেছে, হ্যাঁ দাদা ঢুকেছে বাবু, টাকা ঢুকে গেছে। দেখেন তো মমতা আমাদের কত আপনার কাছে, হ্যাঁ বাবু ঠিক আছে। আমাদের কল্যাণী আমি বললাম, প্রচারে গেছিলাম, আমি বললাম যে আমাদের তো তাহলে আমাদের কৃষ্ণ কল্যাণীকে আমাদের ক্যান্ডিডেটকে দেখবেন, আপনারা ভোটটা দেবেন লোকসভার জন্য। বাবু এটা বলি আপনাকে যে যার নুন খাই তার গুণ গাই, এই কথাটা গ্রামের মহিলারা, রমেশপুর কলোনির মহিলা, উদ্বাস্তু মহিলারা বলছে। আমি অত খুশি হলাম যে কত বড় চিন্তা, এই মহিলারা কত ভাবে মমতা ব্যানার্জিকে গ্রহণ করে নিয়েছে মন থেকে। সেই মহিলাদের আমি ধন্যবাদ দিলাম, জানালাম, বহুত ধন্যবাদ। ওইগুলো কথা আমি ইসলামপুর শহরেও জানালাম যে আপনারা শহরে বাসী দেখেন তো গ্রামবাসীর মহিলারা কেমন চিন্তা করেছে, আপনারা ওইরকম করেন, আপনারা স্বামীদের ধরে রাখেন, বিজেপি দিতে দেবেন না।
আপনারা বললেন না বিজেপি না, আমরা মমতা ব্যানার্জি যা করছে আমাদের জন্য, আমাদের দেখেন, আমি নিষেধ করছি আমাদের। এই জন্য আমি ওটাই বলতেছি যে ভারতে বিজেপি আর আসতেছে না, এটা আমার সবাই সবাই জানে, যত চিৎকার করে বলুক আমি এই নরেন্দ্র মোদী আর অমিত শাহ, কিন্তু আর ভারতে ওরা এনডিএ সরকার করতে পারবে না, এনডিএ সরকার আর হচ্ছে না। এটা হচ্ছে কি আবার ইন্ডিয়া যা করেছে জোট সেটা হবে, তবে ওরা মমতা ব্যানার্জিকে ওরা সবাই নিবে। মমতা 42টা সিট আপনারা দিয়ে পাঠান, মমতা সম্মানের সরকার সবাই টানে নিয়ে যাবে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার অনুরোধ আছে, আবেদন আছে যে মমতা ব্যানার্জি ছাড়া বিকল্প আর কেউ নেই মমতার। পশ্চিমবাংলাকে দেখাশোনা করো না, বিকল্প কোনো নেতা নেই। কে আছে বলুন তো আপনারা? কে মুখ্যমন্ত্রীটা হয় পশ্চিমবাংলাকে 11 কোটি মানুষকে দেখবে? ওই নির্দেশ দিবে দিল্লি থেকে, অমিত শাহ দিবে বা নরেন্দ্র মোদী দিবে, অমুক দিবে, চাপ দিবে, কি করবে তহস নস করে পশ্চিমবাংলাকে যা সাজানো আছে বাংলাটা একদম কত লোকের উপর কত রকম অত্যাচার, পুলিশের অত্যাচার তো আরম্ভ করে দিবে। এই জন্য পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জি ছাড়া অন্য লোক নাই। আর পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জি ছাড়া বিকল্প কোন নেতা নেই। দের ইজ নো প্যারালাল লিডার, কোন প্যারালাল লিডার নেই মমতার। এই জন্য আমি চাচ্ছি যে মমতা ব্যানার্জি থাকুক। আপনারা সবাই চান তাই মমতা ব্যানার্জি থাকুক আরো 10 বছর 15 বছর, বাংলাটাকে সাজায় রাখুক এইভাবেই। এই জন্য মমতা ব্যানার্জির সমস্ত এমপিদের আপনারা যাদের ক্যান্ডিডেট আমরা দাঁড়িয়েছে, এই যে 10টা হয়ে গেছে, 32টা বাকি আছে, 32টা ভাইকে যে দাঁড়িয়েছে সবাইকে আমি তাদের জিতার জন্য কামনা করছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর সমস্ত ভোটারদের ওইগুলো জেলার ওইগুলো ভোটারদের আমি বলবো যে আপনারা দয়া করে সবাই মমতা ব্যানার্জির মাথায় মমতা নজর রাখে আপনারা সব প্রার্থী মমতা ব্যানার্জিকে জিতিয়ে দেন। আর মমতা ব্যানার্জির মাথা উঁচু রাখে দিল্লিতে বলতে পারে যে আমার 42টা সিট আমি চলে আসলাম। মমতা ব্যানার্জিকে মতো করতে যাবেন না আপনারা, মমতা ব্যানার্জির মাথার উঁচু রাখবেন আপনারা। আমাদের রাজ্যের নেত্রী আল্লাহ তাআলা বা ঈশ্বর ওনাকে রাখিয়েছে এখানে আমাদের জন্য। এই জন্য আপনাদের সকলকে বলবো যে সামনে যে ভোটগুলো হচ্ছে আপনাদের একটা চরণের যে হবে, আপনার সেই চরণের ভোটে একদম সোজা, কোনো আর দল তো দেখবেন না, কোনো কিছু না, অ্যান্টি বিজেপি বলে আপনার সোজাই একদম মমতা ব্যানার্জির জোড়া পড়লে ভোটটা দিয়ে চলে যাবেন। যে বিজেপির জন্য পশ্চিমবাংলায় যেরকম কংগ্রেস মুছে গেছে, সিপিএম মুছে গেছে, এখানে ওইরকমই বিজেপিও মুছে যায়, ওইরকম করে দেন আপনারা। এই বক্তব্য রেখে আমি আপনাদের সকলকে আবেদন আহ্বান করতেছি, আমাদের করিম চৌধুরী আবেদন, একটা 56 বছরের লিডিং নেতা, জীবিত নেতা আমি হিসাবে আপনাদেরকে এটা অনুরোধ করতেছি যে মমতা ব্যানার্জির দলটাকে আপনারা সমর্থন দেন। পশ্চিমবাংলা থেকে ওনারা সবাই যাক, এমপি হয় মমতা ব্যানার্জির তরফ থেকে, আমাদের জোড়াপুর জিতে আর ওখানে যায় ন্যায্য কথার দাবি করে তুলুক, এটাই আমি করি। আপনাদের কাছে আমার এই আবেদন। এই বক্তব্য রেখে বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে আমি নমস্কার, ধন্যবাদ, অভিনন্দন এবং সালাম আলাইকুম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, খুদা হাফিজ। যেখানে বলতে চাই সেটা হল ইসলামপুরের ঐতিহাসিক গোলঘর চবুতরা হাউস। আমি ওখান থেকে বলছি, আমাদের এই বক্তব্যটা জনগণের কাছে, পশ্চিমবাংলার মানুষের কাছে। আমি এটাও বলতে চাই যে আমি আজকে যে বলতেছি যে আমাদের 4টা চরণে যে ভোট হবে বাকি আছে, 3টা হয়ে গেছে, 4টা চরণ বাকি আছে। ওই সমস্ত ভোটারদের কাছে আমার আবেদন, একটা ক্ষুদ্র আবেদন আমি রেখেছি যে আপনারা আমাদের এই স্থানে যে নির্বাচনগুলোতে করছে 4টা চরণে, আমাদের মমতা ব্যানার্জির যত প্রার্থী দাঁড়িয়েছে, যত প্রার্থী আছে পশ্চিমবাংলায় এই 4টা চরণে,
সকলকে আমি এটা বলবো যে মমতা ব্যানার্জির প্রার্থী জোড়া ফুলে আপনারা ভোটটা দেবেন। আপনাদের এইটাই জন্য আমি আজকে আবেদনটা করতেছি। আপনাদের তো আমি যে টেস্টটা জানালাম যে এরকম আমি জিতে আসতেছি ৭৮ সাল থেকে, তারপর ৭১ সালে, তারপর আমার ৭২ সালে, তারপর ৭৭ সালে, ৮২ সালে, তারপর তো জিতে আসতেছি আমি। তো ওখানে আমি বলেছিলাম যেটা যে তো 5টা মুখ্যমন্ত্রীর আমলও দেখেছি আমি। 69 সালে ছিল আমাদের অজয় কুমার মুখার্জি, প্রয়াত অজয় কুমার মুখার্জি। 72 সালে, 71 সালে ছিল ওই কি নাম অজয় কুমার মুখার্জি, 71 সালে আবার মিড টার্ম পরে জিতল কংগ্রেসের সঙ্গে জয় দিয়ে। 72 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় ছিল, সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ওনার আমল দেখেছি। আর 77 সাল থেকে আমি দেখলাম একটানা প্রয়াত জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রয়াত অজয় কুমার মুখার্জি আর প্রয়াত জ্যোতি বসু মুখ্যমন্ত্রী আছে। আমি একটানা 24 বছর, 77 সাল থেকে একেবারে উনি থাকলেন 98 বছর, 1998 পর্যন্ত। তো আমি বলছিলাম যে এই 5টা আমল আমি মুখ্যমন্ত্রীও দেখেছি, আর এই যে 4টা আমল এই তারপর বুদ্ধদেব প্রয়াত জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীর পর আমি বুদ্ধদেব ভট্টাচার্য, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি আছেন, বেঁচে আছেন, উনি আমাদের এখানে মুখ্যমন্ত্রী ছিলেন, ওনারও আমল দেখেছি 4বার। তো 4টা মুখ্যমন্ত্রী আমি দেখলাম, 4টা মুখ্যমন্ত্রীর আমল দেখেছি। আর এই 5 নম্বর মুখ্যমন্ত্রী যে আমি আছেন আমাদের মমতা ব্যানার্জি, ইনাকে দেখলাম যার কাজের ঢং, স্টাইল আলাদা, মানুষের সেবা করার জন্য একদম লোকটা কি বলবো যে কোন কোন প্রকল্প গ্রহণ করলে মানুষের কাজ হয় এটাই নিয়ে উনি বেশি ব্যস্ত থাকছেন। যার জন্য উনি যেগুলো প্রকল্পের মাধ্যমে চালু করেছেন, মানুষের কাছে প্রকল্পের মাধ্যমে উপকার করে চলে যাচ্ছেন, মানুষের সেবা করে যাচ্ছেন, সেইটাকেই আমি বলছিলাম যে আমি ওই 4টা মুখ্যমন্ত্রী, আমার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তুলনা করছি। ওরা কিছু করে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করে চলে গেছে দাদা, কিন্তু ইনি মুখ্যমন্ত্রী হিসাবে ডেভেলপমেন্ট, উন্নয়ন, মানুষের ভালো, মানুষের সুখ, মানুষের সব রকমের সুবিধা কেমন করে দেওয়া যায় সেটাই চিন্তা করে আমি আজকে চলে আসতেছি। এই জন্য আমি আজকে বলতেছি মমতার প্রতি আমার একটা বিরাট একটা নরম ভাব আছে যে উনি পশ্চিমবাংলাকে ওনার প্রয়োজন। আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর প্রয়োজন নেই, তৃতীয় মুখ্যমন্ত্রী আছেন, কিন্তু আজকে পশ্চিমবাংলার মানুষের জন্য মানুষকে প্রয়োজন, জনগণের প্রয়োজন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকুক পশ্চিমবাংলায়, আর তার নেতারাই জিতে আসুক, আর তার এমপিরাও দিল্লিতে যে লড়াই করুক, এটাই চাইছে। এটাই ওদের মমতা ব্যানার্জি যে এই যে সমস্ত জায়গায় দাঁড়িয়েছেন জোড়া ফুল চিহ্ন নিয়ে আমাদের ক্যান্ডিডেটরা, প্রার্থীরা এই 4টা চরণের নির্বাচনের জন্য, সেখানে আমি সকলকে ওইটা অনুরোধ করব, আবেদন করব যে আপনারা জোড়া ফুলে মমতা ব্যানার্জির নেতৃত্বের দলের প্রার্থীদের জয়যুক্ত করবেন।